চাঁদমারি हो गए। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমরা দীর্ঘদিন যাব, আমি যেহেতু একটা ছোট্ট অর্গানাইজেশন ইউথ গ্রুপ নামে যেটা পরিচিত, তার একজন কর্মী, অনেক কথা আমরা বলি, বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়ামে, মাঠ পর্যায়ে, বিভিন্ন জায়গায় বলি, কিন্তু সব কিছু ঘুরে ফিরে চলে আসে ওইটাই যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। তো ওটা বাঁধতে হলে আমি আপনাকে বলি যে আমাদের পুনর্বাসনের বিষয়ে যে একটা প্রতিবন্ধকতা ছিল, আমাদের নাগরিকত্ব নিয়ে ডিসপিউট ছিল। আমাদের নাগরিকত্ব থাকা সত্ত্বেও আমাদেরকে নাগরিকত্বের অধিকার দেওয়া হতো না, সেটা তো ক্লিয়ার হয়ে গেছে। 2003 শেষমেশ পুরো বাংলাদেশের জন্য 2008-এ হয়ে গেল। নাগরিকত্ব আমাদের যে ডিসপিউটটা ছিল সেটা তো ক্লিয়ার। পুনর্বাসনের বিষয়ে তো কোনো বাধা নাই, বাধা এক জায়গায় আমরা নিজেরাই নিজেদের পা নিয়ে টানাটানি করি, জামা নিয়ে টানাটানি করি। তুই বেটা দৌড়ে আগে যাবি, আমি তোরে একটু ল্যাং মেরে ফেলাই যাই, তুই আগে যেতে না পারস। কথাটা হচ্ছে আমাদেরকে যতই আমরা এরকম 54 বছর আমরা মিটিং করতে যাব, বক্তব্য দিতে যাব, আমরা ওই যে কি বলে আলোচনা সভা করতে যাব, এর কোনো সমাধান অন্তত আমার ব্যক্তিগতভাবে আমি দেখছি না। এটা হবে কি, সমগ্র বাংলাদেশে আমরা যারা উর্দু ভাষী যারা বসবাস করছি, যেই নামে করি, মহাজির নামে করি, বিহারি নামে করি, উর্দু ভাষী নামে করি, যেই নামে করি না কেন, আমাদেরকে প্রত্যেকটাকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে এবং একটাই আওয়াজ উঠাতে হবে যে আমাদের পুনর্বাসন করতে হবে। আর পুনর্বাসনের যে দাবি, এই ছোট্ট বন্ধ রুমে করলে হবে না, পত্র পত্রিকায় দিলেও হবে না। আমাদের দাবিটা আদায় করে নেওয়ার জন্য আমাদেরকে রাজপথে আসতে হবে। আমরা যতদিন রাজপথে আসবো না, আমাদের দাবি কোনোদিন আদায় হবে না। মামলা করবেন, পড়ে থাকবে, সেমিনার করবেন, এই পর্যন্ত থাকবে। আমি সকলকে দাওয়াত দেব, যারা ছোট সংগঠন করছেন, বড় সংগঠন করছেন, এনজিও করেছেন, যাই করেছেন না কেন, উর্দু ভাষীদের পুনর্বাসনের বিষয় সকলেই স্ব স্থান থেকে রাজপথে আসুন। যদি দেখেন যে আপনাদের জনসংখ্যা কম, জনবল কম, আপনারা অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে, যারা সংগঠন আছে, আমাদের মতন যারা লোক আছেন, তাদেরকে সহযোগিতা নেন, তাদের সহযোগিতা নিয়ে একত্রিত হয়ে রাজপথে নামেন। আমার বিশ্বাস, যদি আমরা 8 থেকে 10 হাজার লোক অন্তত মাসে একবার আমরা যদি রাস্তায় নামাই, 3 থেকে 4 বার নামাই, আমি আশা করি আমাদের এই পুনর্বাসনের বিষয়টা খুব দ্রুত সমাধান হওয়ার পথে থাকবে। ওই যে বাবু ভাই বললেন, আজিম বলল, ওই যে ওয়াসি ভাই বললেন পাকিস্তানে গেলাম, আমি সেদিন একটা স্ট্যাটাস দেখতেছিলাম পাকিস্তানের বিষয়ে। আবার সেখানে একজন নেতা নাকি গিয়ে বলছে যে লো জানা চাতে ওর লোক লায়া যায়, যে লো रहना चाहते, যারা পাকিস্তান যেতে চায় তাদেরকে পাকিস্তান আনা হোক, যারা বাংলাদেশে, আবার ওই লেগ মারামারি আরম্ভ হয়ে গেছে। তো আমি বললাম যে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যে গেলাম একটা ডেলিগেটের বা একটা কমিউনিটির প্রধান হয়ে, কি নিয়ে আসলাম আমি ওখান থেকে? ফুলের মালা পরানো হলো ভাই আমাকে, আমি কি নিয়ে এসে আমার জনগণকে দিতে পেরেছি? ক্যাম্পবাসীর উন্নয়নের জন্য, পুনর্বাসনের জন্য কি দিয়েছি? হ্যাঁ, আফ্রিদিকে একটা গেঞ্জি দেওয়া হয়েছে, কিন্তু আফ্রিদি কি দিল আপনাকে? একটা এত বড় বল্লা ঢুকাই দিল। কথা হচ্ছে ওইটা না। কিন্তু যখন আমরা আদালতে যাই, সেখানে স্পষ্ট হয়ে গেল যে বাংলাদেশে ভূখণ্ডে বসবাসরত সকল উর্দু ভাষী তারা বাংলাদেশের নাগরিক, এবং নির্বাচন কমিশনকে আদেশ দেওয়া হলো যে অনতি বিলম্বে তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করে জাতীয় পরিচয় প্রদান করার জন্য। ঠিক সেইভাবে আমরা বাংলাদেশি হয়েও আজকে আমরা নিজের ঘর বাড়ি থেকে বেদখল হয়ে আছি। যদি বাংলাদেশ সরকার আন্তরিক হয়, তাহলে পুনর্বাসনের জন্য তাদেরকে চিন্তা করতে হবে। তারা উদ্যোগ নিলেই আমাদের পুনর্বাসন হয়ে যাবে।
এই যে যেমন 34 একর জমিনের কথা, 34,000 একর জমিনের কথা বলা হচ্ছে, সেই জায়গাগুলো তো আমাদের জন্য দেওয়া ছিল। আজকে সেই জায়গাগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। যদি সেই জায়গাও আমাদেরকে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে সমস্ত ক্যাম্পে যে আমরা উর্দুভাষী জনগোষ্ঠীরা থাকছি, যদি আমাদেরকে 3 একর করে জমিনটা দেওয়া হয়, তাহলে আজকে সারা বাংলাদেশে আমরা পুনর্বাসিত হয়ে যাব। লিড দিতেন, তারা একটা সংগঠন তৈরি করলেন যে এখন আর কোনো রাস্তা আমাদের নেই পাকিস্তান চলে যাওয়া ছাড়া। কাটাকাটি, মারামারি, ধাক্কাধাক্কি, এই ঘর দখল, ওই ঘর দখল, মানে আজব এক অবস্থা। তখন সিদ্ধান্ত হলো যে যেহেতু অবস্থা আমাদের পক্ষে নাই, সেলে আমাদেরকে আধা রুটি খাएंगे পাকিস্তান যাएंगे, এই স্লোগান নিয়ে আগাইতে হবে। খান সাহেবকে ডাকা হলো রংপুর থেকে। খান সাহেব থাকতেন তখন রংপুরকে নিয়ে এসে এখানে ওনাকে চিফ প্যাটার্ন করা হলো। উনি কেউ ছিলেন না এসপিআরসি, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেল যে সব কিছু উনি ছিলেন। যেমন বাংলাদেশের সব কিছু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন, শেরে বাংলাও গিয়েছিল না, সরওয়ার্দিও গিয়েছিল না, বাসানিও গিয়েছিল। এটা করে নেওয়া হয়, উনি ওটা হাইজ্যাক করে নিলেন, উনি নেতা হয়ে গেলেন, একক নেতা। ওনার স্ত্রীর মধ্যে লেখা থাকতো ওয়াহিদ रहनुमा, আলহাজ মোহাম্মদ নসিম খান ওয়াহিদ रहनुमा, অনেক কিছু ছিল আর কি। তো উনি ওয়াহিদ নেতা হয়ে গেলেন, একক নেতা। খালিদ এখানে আছে। 1978 সালেই বাংলাদেশি উর্দু ভাষী কল্যাণ সমিতি গঠন হল। তখন থেকে যুদ্ধ শুরু। আমাদেরকে তো মারাও হয়েছে, আমার বড় ভাইকে তো মেরে দিয়েছিল, বাঁচে গেছে এই ফকুবেরা গান, একদম পাশাপাশি অফিস। एक समय माना फिर আমি मार खाओ, बोले बंगाली का दलाल है, हम लोग पाकिस्तान जाएगा। ठीक है भाई जाओ पाकिस्तान जाएगा। गया। আমরা বলছিলাম 1978 সালে যে পাকিস্তান যাওয়া সম্ভব না, যা যাওয়ার ছিল তারা 75 পর্যন্ত চলে গেছে, আর সম্ভব না। দুই সরকার মিলে, কারণ এটা করতে গেলে ওখান থেকে 4 লাখ বাঙালিকে আনতে হবে, এটা একটা বোঝা। আর এখান থেকে 2 লাখ বিহারি নিয়ে যাবে, ওটা একটা বোঝা। এই বোঝা নেবে কোনো সরকার দিল না। আমরা যেখানে ছিলাম সেখানে থেকে গেল। দিন দিন আমরা ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। আমাদের জেনারেশন দিন দিন বরবাদ হয়ে গেল, আজও বরবাদ হচ্ছে। মাঝখানে খালিদরা আল ফলাহ বাংলাদেশ প্রধান ছিলেন মরহুম আলহাজি বলা যায় না, কেউ আলহাজ লিখতো না, কিন্তু আলহাজ আহমদ ইলিয়াস স্যার। আমরা খালি এখান থেকে ওই পাকিস্তান পর্যন্ত গেলে আলহাজ লিখিয়ে, উনি আজ পরে আসছিলেন কিন্তু আলহাজ লিখতেন না। উনি এদেরকে নিয়ে একটা কমিটি করলেন, বাংলাদেশি নব প্রজন্ম অ্যাসোসিয়েশন।